মানবাধিকার পরিস্থিতির উন্নতির লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের আহ্বান জাতিসংঘের। এরপর থাকছে হাসিনা সরকারের দমনপীড়ন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি। সবশেষে দেখবেন ভারত ও চীনের কাছে দেশ বিক্রি করে পালাবে হাসিনা ওয়াজেদ। থাকছে বিস্তারিত প্রতিবেদন। হাসিনা সরকারের দমনপীড়ন নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ। রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষের পদত্যাগ আহ্বানের দাবিতে আলোচনা প্রত্যাখ্যান করার পর তাদের আরও 3 জন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে কঠোর হস্তে শাসন করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার প্রশাসনের বেশিরভাগ সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন ভিসা নীতির আওতায় কাদের ফেলা হয়েছে, কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের ভূমিকা ও অবস্থান কি ছিল? এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেয়া হবে তাদের নাম আমরা প্রকাশ করব না। কাউকে ভিসা না দেয়া সহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। আমি এটুকু বলতে পারি যে এই নীতি ঘোষণার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি। সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি। এই নীতির উদ্দেশ্য হল সহিংসতা কমানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া। আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই, তারা প্রতারণা করে ক্ষমতায় এসেছে। 2008 সালে আঁতাত করে ক্ষমতায় এসেছে, 2014 সালে বিনা ভোটে এবং 2018 সালে দিনের ভোট রাতেই ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এবার নব্য প্রতারণার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তারা স্বতন্ত্র ও ডামি প্রার্থী দিয়ে নিজেদের মধ্যেই ঝগড়া লাগিয়েছে। আওয়ামী লীগ দল হিসেবে এখন শেষ পর্যায়ে চলে এসেছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনাকে সুযোগ হিসেবে নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ বিশেষজ্ঞ। দেশে মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল উল্লেখ করে গতকাল এক বিবৃতিতে তারা ওই আহ্বান জানান। ওই 3 বিশেষজ্ঞ হলেন মত প্রকাশের স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক স্পেশাল র্যাপিটিয়ার আইরিন খান, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্লিমেন্ট ভোলে এবং মানবাধিকার কর্মীদের পরিস্থিতি বিষয়ক স্পেশাল র্যাপিটিয়ার মেরি ললর। জাতিসংঘের 3 বিশেষজ্ঞ ন্যূনতম মজুরির দাবি করা কর্মীদের এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করা রাজনৈতিক কর্মীদের ব্যাপক হারে গ্রেপ্তারের অভিযোগ করেছেন। এছাড়া বিচার ব্যবস্থার মাধ্যমে সাংবাদিক, মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের নেতাদের হয়রানি এবং মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এমন আইন সংস্কার করতে না পারার ব্যর্থতায় উদ্বেগ জানান। জাতিসংঘের ওই 3 বিশেষজ্ঞ জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি, বিরোধী জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার এবং অনেক রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে বিরক্তি প্রকাশ করেন। এছাড়া তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, বিক্ষোভ দমনে, ইন্টারনেট সেবা বন্ধ, দমনপীড়ন এবং বেআইনি আটকের বিষয়ে উদ্বেগ জানান। আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্তভাবে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি রাজপথের বিরোধী দল বিএনপি। এক্ষেত্রে পুরনো সিদ্ধান্তের কথাই জানিয়েছে দলটি। বিএনপি নেতারা বলছেন, তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনও বর্জন করেছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। এর ফলে দলটি নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমারা সমালোচনা করেছেন। তারা বাংলাদেশে গণতন্ত্রের পশ্চাৎপসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনাকে বিজয়ী ঘোষণা করার পরপরই যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশে এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকার করে না। নির্বাচনের পর 9 জানুয়ারি নিজ দল আওয়ামী লীগের দলীয় কর্মীদের এক সভায় ভাষণ দেন শেখ হাসিনা। সেখানে তিনি অভিযোগ করেন যে বিএনপি তার অজ্ঞাত বিদেশি প্রভুদের পক্ষে কাজ করছে। 2026 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এর তালিকা থেকে উন্নীত হওয়ার কথা বাংলাদেশে। এর পট পরিবর্তনের পরে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত এবং কোটামুক্ত রপ্তানি সুবিধা প্রত্যাহারের আগে 3 বছর সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ডয়েচে ভেলেকে বলেছেন, বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সুবিধাগুলো ধরে রাখতে বিকল্প পন্থা ব্যবহার করতে পারে। তিনি বলেন, এলডিসি তালিকায় যে সুবিধা আমরা পাই তা পুনর্বহাল করার জন্য বিকল্প পন্থা অবলম্বন করা যেতে পারে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ যদি একটি মুক্ত বাণিজ্য চুক্তি অথবা অর্থনৈতিক জোটে প্রবেশ করে তাহলে সহজেই সে এসব জোটের বাজারে প্রবেশ করতে পারবে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্কের জন্য তিনি
তিনি পরিচিত। তার সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এই সাক্ষাতের পর হাসান মাহমুদের ইউরোপের সঙ্গে শক্তিশালী সম্পর্ক এবং ইউরোপের সঙ্গে গভীর বোঝাপড়া থাকার প্রশংসা করেন হোয়াইটলি। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সম্পর্ক হবে নতুন পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্টের ওপর ভিত্তি করে। তিনি বলেন, আইনগতভাবে বাধ্য এই চুক্তি নিয়ে শিগগিরই সমঝোতা হবে এবং এটা হবে বিদ্যমান চুক্তির চেয়ে বেশি রাজনৈতিক। বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বিশ্বাস করেন, বাংলাদেশকে একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হবে না এবং সুপার পাওয়ারগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে। তিনি বলেন, এটি ভারতের মতো একটি দেশ। তারা কারো কাছে নতি স্বীকার না করে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখার একটি শক্তিশালী সক্ষমতা দেখিয়েছে। কুগেলম্যান বলেন, উন্নয়নশীল এবং উন্নত বিশ্বের সঙ্গে ভারত ও চীনের সঙ্গে পশ্চিম এবং পশ্চিমা নয় এমন পক্ষের সঙ্গেও এবং আরও অনেক পক্ষের সঙ্গে ভারসাম্য রক্ষায় বিশেষভাবে পারদর্শিতা দেখিয়েছে শেখ হাসিনা। অবনতিশীল মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন এজেন্সি সংস্থা। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের এশিয়া প্যাসিফিক বিষয়ক প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, বর্তমান প্রেক্ষাপট দেখে মনে হয় যে ব্যাপক বিস্তৃত অথবা একটি বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে। কখনো তা একই ঘটনার সঙ্গে সম্পর্কিত করা হয়। যে কোনো সহিংসতার জবাবে টার্গেটেড প্রতিক্রিয়ার পরিবর্তে এটা দেখে মনে হচ্ছে বিরোধীদের ওপর বিস্তৃত দমনপীড়ন। নভেম্বরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের স্পেশাল র্যাপিটিউডের একটি গ্রুপ। তারা বলেছেন, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের নেতাদের বিরুদ্ধে আক্রমণে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করছে সরকার এবং নষ্ট হচ্ছে মৌলিক মানবাধিকার। মূলত প্রতিদ্বন্দ্বিতাহীন 7 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরেছেন। নির্বাচনের ফল বিস্ময়কর ছিল না, কিন্তু নির্বাচনকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে এবং যে ফাটলগুলো দেখা দিয়েছে তা বলে দেবে সামনের সপ্তাহ এবং মাসগুলোতে বাংলাদেশের ওপর কী প্রভাব ফেলবে। বিভিন্ন কারণে এই নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে আছে ভূরাজনৈতিক লড়াই। এর একদিকে আছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এবং অন্যদিকে আছে ভারত, চীন, রাশিয়া। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার মিত্ররা। শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর কাছ থেকে ঋণ চাইতে বাধ্য হয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে গণতন্ত্র থেকে পিছিয়ে পড়ার রেকর্ডই নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের অব্যবহৃত পরে আন্তর্জাতিক মিডিয়ার কেন্দ্রীয় আলোচনার বিষয় হয়েছে। 2014 এবং 2018 সালে নির্বাচনে শেখ হাসিনার বিজয়ও একই রকম একপক্ষীয় ছিল, কারণ তাকে এবং তার দলকে জয় এনে দিতে ক্ষমতাসীন দল, বেসামরিক প্রশাসন এবং আইন প্রয়োগকারী এজেন্সিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। এবছর নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচন তদারকির জন্য একটি নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। এমন তদারকির সরকারের অধীনে 1991 এবং 2008 সালে নির্বাচন হয়েছে, কিন্তু বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীনরা। উল্টো তারা নির্বাচনকে সামনে ঠেলে দিয়েছে।